আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সুপ্রভাত ঢাকার ঈদ আনন্দ আড্ডায়। আমার সাথে রয়েছেন গোল্ড সেন্স গ্রুপের সিনিয়র ডিজিএম। চলুন সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম, ঈদ ওয়ালাইকুম মোবারক। কেমন আসসালাম। ঈদ আছেন? মোবারক। এই তো ভালো আছি। ঈদের আনন্দ নিয়ে আছি। ঈদ এখনো আমাদের শেষ হয়নি। আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য ঈদ আসলে শেষ না হওয়াটাই ভালো। অনেক বেশি ঈদের আনন্দ আসলে পালন করতে চাই। প্রথম দিন কি করা হয়েছিল? ঈদের দিনটি কিভাবে উদযাপন করেছেন? ঈদের আনন্দটা শুরুই হয় কোরবানি ঈদের আসলে কোরবানি দিয়ে। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া আমার। আমরা সব ভাই-বোনরা আমরা সবাই একসাথে আছি। সো কোরবানির ওই আনন্দটা বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে গরু কোরবানির মধ্য দিয়ে শুরু হয়। আ আমার বাবা মারা গেছেন। ২ বছর হলো। আমার মা আছেন। সো মাকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে কোরবানির মাধ্যমে আসলে ঈদের শুরুটা করা আমাদের। ভাগ্যিস গোল্ড সেন্স ছিল। হ্যাঁ, গোল্ড সেন্টসে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পাচ্ছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। গোল্ড সেন্সে বিনিয়োগ একবার, রিটার্ন কিন্তু বারবার। ঢাকায় কাটানো হয়েছিল ঈদ নাকি আমি গ্রামে আসলে আসলেন? বাইবর্ন ঢাকার। সো আমাকে আসলে ঢাকার বাইরে কখনোই ঈদ আমি করিনি। সো অনেকেই যায়, স্বপ্ন বাড়ি যায় অনেকেরই। বাট আমার স্বপ্নটা খুব কাছে। আমি যেখানে থাকি আমার অফিস, আমার বাসা খুব কাছাকাছি সবকিছু জায়গার মধ্যে। খুব শর্ট ডিসট্যান্সে আমি আসলে আমার স্বপ্নটা বাড়ি যায়। পরিবারে কে কে আছেন? আমার পরিবারে কিছুক্ষণ আগে বললাম আমার বাবা মারা গেছেন ২ বছর হলো। আমার মা আছে। আমরা ৩ ভাই ২ বোন। আর আমি বিবাহিত। আমার স্ত্রী আছে। আমার একটা ছেলে সন্তান আছে। তাদেরকে নিয়ে আমার পরিবার। ছোটবেলার ঈদ আর হচ্ছে বড়বেলার ঈদের মধ্যে কি বড় পার্থক্য রয়েছে? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ছোটবেলার ঈদের আনন্দ এখনকার সাথে টোটালি মিলবে না। ছোটবেলায় সালামি নিতে খুব ভাল লাগতো। মানে দেখা যেত যে, যেই আত্মীয়র বাসায় আমাকে কেউ টেনেও নিতে পারত না। ঈদের সময় আমি জোর করে হলেও তার বাসায় যেতাম কারণ আমার সালামি নিতে হবে। এখন আবার ব্যাপারটা টোটালি বদলে গেছে। এখন দেখা যায় যে, সালামি দেওয়ার ট্র্যাডিশন শুরু হয়ে গেছে আমার। আমার নিজের ছেলেও গত মাসে মানে এই রোজার ঈদে আমার কাছ থেকে সালামি নিয়েছে। ছোটবেলায় ঈদের চাঁদ রাতের যে আনন্দ ছিল, ওই ফিলটা ডিফারেন্ট ছিল। মানে চাঁদ রাত আজকে, আগামীকাল ঈদ। মানে ঈদের থেকে বেশি মনে হয় আনন্দ আমি চাঁদ রাতে পেতাম। আর কুরবানি ঈদ তো সবসময় খুব স্পেশাল ছিল ছোটবেলায় কারণ হাটে যেতে হবে বাবার সাথে। গরু কিনে আনবো। গরু আনার সময় হেঁটে, হেঁটে আসবো গরুর সাথে। ওই এক্সাইটমেন্ট। অনেকে গরুর দাম জিজ্ঞেস করবে সেটা আমাকে আগে বলতে হবে। ওই এক্সাইটমেন্ট গুলো আসলে এখন বড় হয়ে আর পাওয়া যায় না। সো আমার কাছে মনে হয় যে ছোটবেলার ঈদের সেই স্মৃতি, সেই আনন্দগুলো আস্তে, আস্তে হয়তো একটু ম্লান হয়ে আসছে। তবে এখনের আনন্দটাও আসলে অন্যরকম, ডিফারেন্ট। আমি আনন্দ নেই সেটা বলব না। এখন যখন আমি দেখি আমার ছেলে গরু দেখে খুব এক্সাইটেড, সে কোরবানি দেখছে। সো এখনের আনন্দটা আসলে তার চোখের আনন্দটাই আমার আনন্দ। ছোটবেলার এমন কোন স্মৃতি আছে যা আপনার এখন মুহূর্তে মানে বিভিন্ন মুহূর্তে মনে পড়ে যে হচ্ছে ওই দিনে যদি আমি আবার ফিরে যেতাম? আমাদের সাথে শেয়ার করুন। ছোটবেলার আসলে অনেক স্মৃতি আছে। মানে ওই স্মৃতিতে আসলে আর ফিরে যাওয়া সম্ভব না। আমার কাছে মনে হয় আমার পৃথিবীর সবচাইতে মানে মেমোরেবল আ পার্ট যদি কুরবানি ঈদের কথা বলি, বাবার সাথে হাটে যাওয়া। এইটা অনেক মেমোরেবল ছিল। এইটা এখন আমি আসলে চাইলেই আর পাবো না। আ বাবাকে অনেক মিস করি। বললাম না খুব রিসেন্টলি বাবাকে হারিয়েছি। সো বাবাকে অনেক মিস করি। আর চাইলেও হয়তো বাবার হাত ধরে আর হাঁটা যাওয়া সম্ভব না। ওইটাই আমার কাছে মেমোরেবল। আমি সারা জীবন ওই স্মৃতিটা আঁকড়ে ধরেই বাঁচতে চাই। আমরা তো জানি আপনি গোল্ড সেন্স গ্রুপের সাথে যুক্ত আছেন। তো এই কর্মব্যস্ততা, ঈদ, পরিবার এই ৩ টা জিনিস কিভাবে সামাল দিচ্ছেন? গোলসেন্স গ্রুপের কথা যদি বলি, গোলসেন্স গ্রুপ আমার ফ্যামিলি। আপনি কিছুক্ষণ আগে আমার ফ্যামিলি যখন বলছিলেন, আমার আসলে গোলসেন্স গ্রুপের নামটাও নেওয়া উচিত ছিল। কারণ গোলসেন্স গ্রুপের সাথে আমার অনেক বড় একটা দীর্ঘ পথ চলা। প্রায় ১০ বছর আমি গোলসেন্স গ্রুপের সাথে যুক্ত আছি। তো গোলসেন্স গ্রুপটা আসলে আ আমার কাছে আমার সেকেন্ড ফ্যামিলি। আমার লাইফের সারাদিনের অনেক বড় একটা সময় আমার এই অফিসেই যায়। এবং এখানের প্রত্যেকটা মানুষ আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের যারা কলিগ আছেন, টিম মেম্বার যারা আছেন, সবাইকে নিয়ে আসলে একটা লম্বা সময় কিন্তু সারাদিন আমরা তাদের সাথে কাটাচ্ছি। সো গোলসেন্স গ্রুপ মানে ফ্যামিলি। আমার গোলসেন্স গ্রুপের সাথে পথ চলা আ আজীবন যেন থাকে। আমি চাইবো যে আমার আ পরবর্তী জেনারেশনও যেন গোলসেন্স গ্রুপের সাথেই যুক্ত থাকে। গোলসেন্স গ্রুপকে ফ্যামিলি হিসাবে যেন সারা জীবন পাশে পাই। কোন রংটি আপনার পছন্দ? এটা অনেক কঠিন একটা প্রশ্ন। আমার ওয়াইফ আমাকে বলে আমি কালার ব্লাইন্ড। আমি আসলে কালার বুঝি না। বাট আমার কাছে মনে হয় আমার ব্লাক অনেক পছন্দ। ব্লাক পছন্দ করি, ডিপ ব্লু, হোয়াইট ৩ টা বলব। কি ফুল পছন্দ করেন? ফুল দোলন চাঁপা। দোলন এটাতে কোনো ডাউট নেই। দোলন চাঁপা আমার ফেভারিট ফুল। কি খাবার খেতে পছন্দ করেন?
খেতে পছন্দ করি যদি বইয়ের ভয়ে বলি, তাহলে বইয়ের হাতের সব রান্না আমার পছন্দ। আর যদি বলি যে না, আমার পছন্দের খাবার হচ্ছে, হ্যাঁ, আমি চাউমিন খুব পছন্দ করি। নুডলস, চাউমিন এগুলো আমার বেশি পছন্দ। বউকে কতটা ভয় পান? বউকে ভয় পাই না, বউকে অনেক ভালোবাসি। ভালোবাসাটাকেই ভয়ের বহিঃপ্রকাশ বলা হয়। ওকে অনেক ভালোবাসি, আসলেই অনেক ভালোবাসি। ও আমার জীবনে অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট। ওর ভালোবাসায় আসলে আমি অনেক বেশি সিক্ত। আপনার সহধর্মিণীর কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? ও খুব আন্ডারস্ট্যান্ডিং। আমার কাজের ক্ষেত্রে হোক, আমার সবকিছুতে, যেমন আমি লেখালেখি করতে পছন্দ করি, আমি গান লিখি, সুর করি, আহ, আমি আবৃত্তি করি, আমি অফিস করি, সব কিছুতেই একটা মানুষের একটা সাপোর্ট থাকে। তা আমি ওর কাছ থেকে ওই সাপোর্টটা পাই, যেটা আমার কাজের ক্ষেত্রে মনে হয় যে আমাকে আরও বেশি ইন্সপায়ার করে। আমি সকালে 10টার আগে আমি বের হয়ে যাই, আমার বাসায় ফিরতে ফিরতে হয়তো 9টা 10টাও বেজে যায়, কিন্তু কখনো ওর মুখে কমপ্লেন শুনিনি। ও আমাকে খুব বোঝার চেষ্টা করে, আমাকে অনেক সাপোর্ট করে। এই জিনিসটা আসলে আমি আসলে ওর কাছে কৃতজ্ঞ। বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম কি? বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কথা, এবং সেই কথাটা বলতে হলে আপনাকে সময় দিতে হবে। সো সময় এবং কথার কম্বিনেশনে আমার মনে হয় ভালোবাসার যে কোনো মানুষকে ইমপ্রেস করা যায়। আপনি 1000 কোটি টাকার গিফট দিয়েও ওই স্যাটিসফ্যাকশন আনতে পারবেন না, যেটা একটা সময় বা সুন্দর কথার মাধ্যমে আপনি আপনার ভালো মানুষকে উপহার দিতে পারবেন। আপনার স্ত্রী রেগে যায় কিনা? অনেক প্রশংসার মাঝে এটাও বলতে হবে যে হ্যাঁ, ও মাঝে মাঝে অনেক রেগে যায়। আহ, মানে মাঝে মাঝে ব্যাপারটা কি হয়, মানে বাবু হওয়ার পরে দেখা গেছে ওকেই সামলাতে হয় বাবুকে টোটালি, যেহেতু আমি সময় দিতেই পারি না একদম। সো মাঝে মাঝে ও ইরিটেট হয়ে যায়। সো ওই সময়টাতে ওই যে কথার মাধ্যমে ওকে যদি আমি একটু বুঝিয়ে বলতে পারি, ও বললাম তো অনেক আন্ডারস্ট্যান্ডিং, ও বোঝে। ও হাইপার হয়ে যায় অনেক সময়, আবার যখন একটু বুঝিয়ে বলা হয় তখন বুঝতে পারে, তখন আবার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। বিবাহিত জীবনের কত বছর চলছে? বিবাহিত জীবন মাত্র 3 বছর, 3 খুব বছর। বেশি সময় হয়নি এখনো। দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম কি? একটা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য প্রথম এবং প্রধান যেই কাজটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে প্রায়োরিটি দিতে হবে। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা প্রায়োরিটি দিতে ভুলে যাই, আমরা একটু প্রশংসা করতে অনেক কার্পণ্য করি। একটা মানুষ আপনার জন্য সবকিছু ছেড়ে আপনার কাছে চলে আসে, আপনি সেই মানুষটাকে একটু ভালো কথা, একটু সুন্দর করে তার একটা প্রশংসা কি করতে পারেন না? করা উচিত আমার মনে হয়। আমি আমার লাইফে দেখেছি অনেক মানুষ একটু প্রায়োরিটির আশায় আহ, তারা আসলে একটা বাজে সম্পর্কে চলে যায়। সো এখানে আমি বলবো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট, ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই তাকে সময় দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই তাকে প্রায়োরিটি দিতে হবে, তাকে তার প্রশংসা করতে হবে। তাকে নিয়ে কি কখনো সিনেমা দেখা হয়? অনেক অনেক। আমরা যখন প্রেম করতাম, আমাদের ও প্রেমের, ম্যারেজ। হ্যাঁ, লাভ ম্যারেজ ছিল আমাদের। আমরা 2 বছর প্রেম করেছি আগে। তবে আমাদের রিলেশনটা ছিল একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ। ও ইউকেতে থাকতো। সো আলটিমেটলি হচ্ছে ও তখন অক্সফোর্ডে পড়ছিল। সো আমাদের আসলে তখন সম্ভব ছিল না, ও কমপ্লিট করে আসবে, দেন আমরা চিন্তা ভাবনা করবো। তো ওই বছরে 1-2বারও চলে আসতো। তো তখন দেখা যেত, তো ওই সময়টাতে আমরা প্রচুর মুভি দেখতাম। আমরা সিনেমা হলে গিয়ে মুভি দেখতে খুব পছন্দ করি, এবং এখনো যে জিনিসটা আমরা খুব বেশি করি সেটা হচ্ছে ওই বাবু যখন ঘুমিয়ে পড়ে, বাবু নর্মালি রাত 11টার মধ্যে ঘুমায়, তো এরপরে হচ্ছে আমরা মোটামুটি একটু খাবার টাবার আয়োজন করে বসি, আইসক্রিম থাকে, কফি থাকে, আয়োজন করে বসি, আর নেটফ্লিক্সে মুভি দেখতে বসে যাই। আমরা প্রচুর ওয়েব সিরিজ দেখি, মুভি দেখি, আমাদের এই সময়টা খুব ভালো কাটে। 2টা 2:30 পর্যন্ত আমরা মোটামুটি মুভি দেখি, এরপর ঘুম। সর্বপ্রথম কে প্রপোজ করেছিল? আমি আমি কক্সবাজারে ছিলাম, আমাদের প্রজেক্টেই দাঁড়ানো ছিলাম। বেসেন্স একটা প্রজেক্ট আছে আমাদের গলাতুলিতে, ওই প্রজেক্টের সামনেই দাঁড়ানো ছিলাম। বা আমি শুনেছি সমুদ্রের সামনে দাঁড়ালে মন বিশাল হয়ে যায়, তো ওই বিশালতার মাঝখানেই দাঁড়ানো ছিলাম, ওর সাথে ফোনে কথা বলছিলাম, এবং ওই সময়টাতেই ওকে আমি প্রপোজ করি। দুঃখের বিষয় একদিন সময় নিয়েছিল, যাই হোক, কিন্তু পরবর্তীতে আসলে আজকে আমরা একসাথে। আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? ওর সাথে যেই পরিচয়টা ছিল, আমি একটা অফিসে ছিলাম এর আগে, একটা কোম্পানিতে আমি জব করতাম। ওই কোম্পানিতে অন্য একটা ডিপার্টমেন্টে ও ছিল। আমাদের ওই কোম্পানিটাতে জব করা হয় খুব অল্প সময়ের জন্য, 1 বছরের মতো ছিলাম আমরা সম্ভবত। সো 1 বছর পরে ওরও ইউকেতে চান্স পায়, ও চলে যায় অক্সফোর্ডে, তখন ওর লেটার চলে আসে, ও চলে যায়। আর আমিও মোটামুটি ওই কোম্পানিটা ছেড়ে দিই আর কি ওই সময়টাতে। তো ওই সময়টাতে আমাদের পরিচয়, বাট প্রেম ছিল না। প্রেম হয় ও বাইরে যাবার পরে,
ও মাঝে মাঝে আমাকে ফোন করতো, কি অবস্থা, কেমন আছেন, এই সেই আপনি আপনি সম্পর্ক ছিল। কথা বলতে বলতে, ওই যে কথা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কথার মাধ্যমে একটা মানুষকে আসলে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। সো কথা বলতে বলতে ভালোবাসার সৃষ্টি, এবং সেই ভালোবাসা থেকে আজকে আমরা একসাথে আছি। আচ্ছা, ওনার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, ওনার গ্রামের বাসা কোথায়? আচ্ছা, ওর গ্রামের বাড়ি হচ্ছে নড়াইলে, আর আমি হচ্ছে ফেনী। এবার আপনাকে বলতে হবে নড়াইল জেলা বাদ দিয়ে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী? এই মামলা খেয়ে যাবো মনে হচ্ছে। আহ, এটা না বললে হয় না, বলতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না না, কিছু বলবেন, আমি বলে আচ্ছা, দিচ্ছি আচ্ছা, ক্যামেরা। মামলা খেয়ে যাবো মনে হয়। আচ্ছা, তারপরে বলি, বরিশালের মেয়েরা একটু বেশি সুন্দরী হয়। হ্যাঁ, কিন্তু সমস্যা আছে, সমস্যা নিয়ে কথা না বলি, বরিশালের মেয়ে সুন্দরী। হুম। তবে এই মুহূর্তে আমার কাছে নড়াইলের মেয়ে সুন্দরী। কোন জেলার মানুষকে আপনি পছন্দ করেন না? আমি আসলে অঞ্চল বা স্থান ভেদে মানুষকে আসলে জাজ করি না। আমি জাজ করি মানুষকে তার ব্যক্তিত্ব, তার কার্যক্রম, তার ব্যবহার, এগুলোর উপরে। সো এই জায়গাটাতে আসলে আমার একটা অবজেকশন আছে, যারা এটা বলে যে ওই অঞ্চলের মানুষ ভালো না, ওই অঞ্চলের মানুষ ইতর, এই অঞ্চলের মানুষ এই, এটাতে আমি আসলে বিলিভ করি না। কারণ আমি সব মানুষের সাথেই চলি। আমি যেহেতু সেলস বেসড একটা কোম্পানিতে আছি, আমি এত বছর সেলস নিয়ে কাজ করছি, আমার বিবিএমবিএ দুটোই মার্কেটিংয়ের উপরে করা। আমি দেখেছি, অনেক মানুষের সাথে চলেছি। আমার কাছে মনে হয় মানুষের ব্যবহার, মানুষের পারিবারিক শিক্ষা, এগুলোই মানুষকে আলাদা করে। কোনো দেশ বা জাতি ভিন্নতা আসলে এখানে আনা উচিত না। আমরা তো অনেক কথা শুনলাম আপনার সহধর্মিনী সম্বন্ধে, তো হচ্ছে তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলুন। আচ্ছা, তাকে উদ্দেশ্য করে যদি বলতে যাই, এক কথায় শেষ হয়ে যাবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং ভালোবাসাতেই। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। এই গানটা কি আমরা শুনতে পারি? আচ্ছা, 2 লাইনই, এতটুকু ওকে ওকে ওকে। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে। চমৎকার, Thank সুন্দর you. হয়েছে। আশা করি আজকে ভিডিওটি দেখে ম্যাম খুশি হয়ে যাবে। ইনশাল্লাহ, আমিও আশা করি খুশি হয়ে আমার জন্য অনেক রান্না বান্না করবে। এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের যারা সম্মানিত দর্শক আছেন, তাদের সবাইকে ঈদ মোবারক। আমার রিকোয়েস্ট থাকবে, আমরা আমাদের দেশটাকে একটু মানে পরিষ্কার করি। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে লিখছেন, অনেক কিছু লিখছেন, বাট আপনার হাতে চিপসের প্যাকেটটা কি আপনি আসলে সঠিক জায়গায় ফেলছেন? সেটাও মনে হয় ফেলছেন না। সো দেশটাকে সুন্দর করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ঈদ উপলক্ষে আমি বলবো, আমার আশপাশের পরিবেশটাকে একটু সুন্দর রাখি, সবাইকে নিয়ে সুন্দর একটা দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর একটা কনভারসেশন ছিল। ঈদের পরপর এরকম একটা ভালো আড্ডার মধ্যে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি চাইবো সুপ্রভাত ঢাকা আরো অনেক দূর এগিয়ে যাবে, এবং আমরা সবাই সুপ্রভাত ঢাকার সাথে আছি। বস্তুনিষ্ঠ এবং খুব ভালো কন্টেন্ট পাই আমরা সুপ্রভাত ঢাকাতে। সো আমি আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি আজকে। থ্যাংক ইউ। দর্শক, গল্প, গান, আড্ডায় আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিতে হচ্ছে, পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক।